আমি আগে একটু একটু করে স্যার পাঠাতে আমাদের পরিবার প্রথম থেকেই হচ্ছে ডানপন্থী পরিবার এবং তৃণমূলে আমরা এসেছি একটু দেরিতে। আমরা কংগ্রেসেই করতাম। আমার ঠাকুরদা এগুলা কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। তারপরে আমাদের ফ্যামিলি থেকে আমার কাকু ষোলো সালে ইলেকশন নাই ছিলেন। তো আমি তারপরে স্যার আমি পড়াশোনা শেষ করে এগুলো আসার পর দেখলাম, যেটা মনে হয়েছিল যে কংগ্রেস করেই সিপিএমকে হটানো যাবে না। তখন আমি তৃণমূল করতে আরম্ভ করি। যদিও 2004 সালে কংগ্রেস এবং তৃণমূলের একটা জোট হয়, সেই জোটে আমি আমাকে বাধ্য কংগ্রেসের প্রতিনিধিত্ব হয়। এই জোটের ব্যাপার আপনারা বুঝতেই পারছেন। 2010 সালেও আমি কংগ্রেসের প্রতিনিধি, কিন্তু এই ভিতরে 2005 সালে শিশিরবাবু যেবারে এমএলএ হলেন এবং তারপরে ইলেকশানে পুরোটা থাকলেন না, আবার আজ লোকসভার উপনির্বাচনে দিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন। সেই সময় থেকেই আমরা পুরোটাই কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেস করি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে করে আমরা একটা দমবন্ধকর পরিস্থিতির ভিতরে আছি, যেখানটায় আমরা নিজেরা আলোচনা করি না যে এগুলার উন্নতি কী করে হবে, এগুলার জল নিকাশিটা কী করে হবে, এগুলার মহিলারা মহিলারা সুরক্ষিতভাবে কী করে এগুলার গোটাটা ঘুরতে পারবে 8:30-9টার পরে। এইসব জায়গাগুলোতে তৃণমূলের কোনো চিন্তাভাবনা নেই। বারবার তৃণমূলের নেতৃত্বকে জানিয়েছি। আর আমি 26 বছর বয়সে প্রথম কাউন্সিলর হয়েছিলাম। শুভেন্দু অধিকারী আমাকে ভালোবাসেন, এটা মানে আমার কাছে বিরাট ব্যাপার। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের পারিবারিক রিলেশন একটা আছে, ছিল এবং থাকবেও, সেটা যে পার্টিতেই যাক। তো শুভেন্দুদাকে আমি জানিয়েছিলাম যে দাদা এখানটায় করে রাজনীতি দমবন্ধকর পরিস্থিতিতে রাজনীতি করা সম্ভব হচ্ছে না, হয় আমাদেরকে রাজনীতি ছেড়ে ঘরে বসে যেতে হবে, নাহলে আমাদেরকে আলাদা কাজে সুযোগ করে দিই। তারপরে তো শুভেন্দুদা আমাকে বললেন যে দেখো আমি তো এখানে রাজনীতি করছি না, তবে করোনার পর শুভেন্দুদার করোনা হয়েছিল, বেরাচ্ছেন না তখন ঘর থেকে, তবে তোমার যদি মনে হয় যে এখানে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে কোনো দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তোমার নিজের প্রেস্টিজ থাকছে না, তো আমি তোমাকে এইটুকু অনুমতি দিতে পারি, তুমি তোমার পছন্দ মতো দলে যাও, আমাদের ভিতরে যে রিলেশন আছে সেই রিলেশন থাকবে। তো বিজেপি অনেকবারই আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং বিশেষ করে যোগাযোগ করেছিল জেলা সম্পাদক কৌশিক মণ্ডল, এগুলা এমপি রিপ্রেজেন্টেটিভ আশিস নন্দ, কৌশিক মণ্ডল আর আশিস নন্দ, ওরা বারবার আমার কাছে এসেছিল। তারপরে আমার মনে হলো যে একমাত্র বিজেপি করলেই সাধারণ মানুষের জন্য কিছু করা যাবে এবং কয়েকটা জিনিস তো এফেক্ট করেছে, যেরকম কাশ্মীরে 370 ধারা লোক, তারপরে 3 তালাক বন্ধ, এগুলো তো মানুষ হিসাবে আমার উপর এফেক্ট করেছে। আমি তো মানুষ, আমি তো যতই রাজনীতি করি আলাদা গ্রহের মানুষ না। তো এইসব সব মিলিয়ে আমি বিজেপিতে আসার কথা চিন্তা ভাবনা করি এবং আমি বিজেপিতে যোগদান করি। আর আমার পরিবারের কথা বলছেন, আমার পরিবার বলতে আমার বাবা মা, স্ত্রী, আমি, আমার 2 ছেলে। যদিও আমি কখনো এইভাবে পরিবারকে দেখি না, পরিবার একটা শারীরিক বৃহৎ পরিবার হিসাবেই দেখি। তো যাই হোক, সবাই তো সবার মতে জন্য আসবে সেটা ঠিক না। তারপরে কাকিমা তখন অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। তো আমি বিজেপিতে যোগদান করার পর হঠাৎ দেখলাম কাকিমা কিন্তু তখন তৃণমূলে ছিলেন। আমি বিজেপিতে এসেছি মানে কাকিমাকে বিজেপিতে আসতে হবে এর তো কোনো মানে নেই। তিনি চিন্তা ভাবনা করছিলেন হয়তো, কিন্তু দেখলাম নির্লজ্জের মতো আমার উপরে শোধ তুলতে গিয়ে কাকিমাকে 3-4 দিন পরেই অ্যাডমিনিস্ট্রেটর থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরে স্বাভাবিকভাবে বিজেপি নেতৃত্ব কাকিমার সঙ্গে যোগাযোগ করে এবং
আপলোডে মানে যেটা এখন তৃণমূলের মেন কাটা যে কাঁথির অধিকারী ফ্যামিলি যাদের সঙ্গে আমাদের রিলেশন খুব ভালো, তো ওনারা যোগাযোগ করেন কাকিমা গত 2 তারিখ, গত 2 তারিখ না তারিখটাই বলতে পারছি না, তবে হেস্টিংসে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় সুরেন্দ্রদার কাছ থেকে হাত থেকে পতাকা নিয়ে দিয়ে জয়েন করেছেন। এখন কাকিমা বিক্রি করছেন। এবং সেক্ষেত্রে বিশেষত 2021-এ বিধানসভা, সেক্ষেত্রে এগরা টাউনে লোকসভা ভোটে নেট বিজেপি পেয়েছিল। সেক্ষেত্রে এই বিধানসভাতে কি পরিস্থিতি হবে মনে হয়? দেখুন, আমি সত্যি কথা বলছি যে আমি ওরকম সোকল রাজনীতিবিদের মতো মিথ্যা কথা বলতে পারবো না। বিজেপি দলটার কালচার একটু আলাদা, যে তুমি যেখানে সেখানে গিয়ে রাজনীতি করতে পারবে না। আমাকে 1 নম্বর ওয়ার্ডে সহকর্মী করা হয়েছে, আর একটা জেলা থেকে দায়িত্ব দেওয়া হয়েছে ইলেকশন কমিশন ইনচার্জ। মাত্র 2 মাস বিজেপিতে গিয়ে বিজেপি আমাকে যে সম্মান দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমি মেনলি 1 আর 14 এই দুটো ওয়ার্ডে দায়িত্বে আছি। সেক্ষেত্রে বলতে পারি যে গত লোকসভা নির্বাচনে এখানটায় বিজেপি 239টা ভোট পেয়েছিল। এইবারের বিধানসভা নির্বাচনে, গত লোকসভা নির্বাচনে এটা হয়েছিল, এবারের বিধানসভা নির্বাচনে ওটা প্রায় 400-র কাছাকাছি যাওয়ার। আর 14 নম্বর ওয়ার্ডে বিজেপি বহু সম্ভাবনা মনে করছে 5.5 মতো ভোট পেয়েছিল, যেটা এবারে 700 করা হবে। সেক্ষেত্রে স্যার 14টা ওয়ার্ড নিয়ে একটা মিশন, সেক্ষেত্রে কি তৃণমূল পুরোটাই কি মাইনাস হবে মনে হয়? পুরোটা মাইনাস হবে কিনা আমি বলতে পারছি না। আপনারাও জানেন যে তৃণমূল কোথায় কোথায় একটু লড়াই দিবে আর কোথায় এখন দিতে পারবে না, সেটা আমি পাবলিকলি বলবো না। তবে ধরে নিন 95% ওয়ার্ডে বিজেপি। সেক্ষেত্রে কি মনে হয় যে তৃণমূল উন্নয়ন করতে পারেন, এটাই কি মূল? হ্যাঁ, এটা তো মূল যে তৃণমূল কোনো আন্দোলন করতে পারেনি, উন্নতি করতে পারেনি। কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, কিছু কিছু জায়গায় আমরা ঘুরে ঘুরে চেয়ারম্যানের পিছনে, কি চেয়ারম্যানেরও হয়তো ইচ্ছা আছে সেটাকে এগিয়ে পাঠিয়েও করতে পারিনি। সে একটা এফেক্ট আছে, এটা তো অস্বীকার করা যাবে না। আর আপনারা তো সকল জানেন যে এই সব ঘর নিয়ে নাকি টাকা ফাঁকা নেওয়া হয়েছে। তো মাঝখানে আমার কাকু শরীর যে অসুস্থ হওয়ার জন্য আমি বছর দিয়ে ব্যস্ত ছিলাম, আমি কলকাতাতেই বেশি থাকতাম, এগারোটা কম থাকতাম। এই 21শে বিধানসভা আপনাদের ইস্যুটা কী হচ্ছে? আমাদের ইস্যু হচ্ছে যে স্বচ্ছ প্রশাসন ঘর সুন্দরবাবু বারবার বলেছেন, তার উপরে তো আমি এটা টেটটা যাতে প্রতি বছর হয়ে দেখা, এসএসসিটা যাতে প্রতি বছর হয়ে দেখা, পিএসসির খাতা যাতে চিনতে আমার সেটা দেখা, সঠিক লোক যাতে রেশন অন্তর্গত পায় সেটা দেখা। একটা বেকার ছেলেকে এই ভাতার নামে ঘুষ দিয়ে দল করিয়ে নিয়ে তার মানে কর্মজীবনের যে বয়সটা, সে বয়সটা বের করে তারপরে তার সঙ্গে দুর্ব্যবহার করে তার জীবনটা নষ্ট যাতে না হয় সেটা নিশ্চয়ই বিজেপি দেখবে। আর অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে কি বিশেষত শুভেন্দু অধিকারীর অনুগামী হয়ে বা শুভেন্দু অধিকারীকে কি ভালো দেশেই কি বিজেপি যোগদান? না, আমি তো বললাম আপনাকে যে শুভেন্দু অধিকারীকে সম্মান করা বা আমাদের পরিবারের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে সম্পর্ক সেটা একটা ফ্যাক্টর, অস্বীকার করতে পারবো না। কিন্তু তার সঙ্গে এই ফ্যাক্টরগুলোও দেখতে হবে। আমি একটা এমবিএ পাস ছেলে, আমি তো দেখছি কি হচ্ছে না হচ্ছে, এগুলো মেনে নেওয়া জাস্ট সম্ভব না। আপনিই বলুন না, অ্যাডমিনিস্ট্রেটর আছে কে, কারণ নাম বলতে যাই না, মেন চিফ অ্যাডমিনিস্ট্রেটর যিনি 1009টা ভোট আছে এরকম একটা ওয়ার্ডে 296টা করে হয়েছিল। তাহলে কতটা নোংরা রাজনীতি হলে তাকে অ্যাডমিনিস্ট্রেটর করা যায়? হ্যাঁ, এখানে কি ছিল না? আমি ধরেই নিলাম আপনি সাধারণ কাউকে দিতে পারতেন, কিন্তু সেখানে ইনাকে বসানোটা টোটালি রাজনীতিক থেকে করা নয় কি? যে বিভিন্ন ধরনের থ্রেড যারা আমাদের সঙ্গে আছে, তো আমরা যখন তৃণমূল করতাম তখন পুরসভার বিভিন্ন স্টাফ বা বিভিন্ন ধরনের মানুষ আমাদের সঙ্গে জড়িত ছিল। কম বছর তো আর করিনি। 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত কাউন্সিলর বলুন, ভাইস চেয়ারম্যান তো প্রায় 7 বছর, প্রায় কাকিমা 5 বছর, আমি 3 বছর, 8 বছর আমরা সার্ভটা করেছি।
এবং মানুষ তো আর এমনি এমনি আমাদের ভোট দিয়ে জিতায়নি, নিশ্চয়ই কিছু করেছি তার জন্য। তো তৃণমূলের আমলে কোনো সৎভাবে রাজনীতি করাটা মানে গাফিলতা। এগুলা টাউনে নাম উঠে আসে আপনাদের পরিবার, সেক্ষেত্রে আপনার শুধু রাজনৈতিক নয়, সব কিছু দিক দিয়ে নাম উঠে আসে, বনেদি পরিবারও নাম উঠে আসে আপনাদের পরিবার। সেক্ষেত্রে কি আপনারা তৃণমূল থেকে কি বঞ্চিত হওয়ার জন্য কি রাজনৈতিক পরিবর্তন? দেখুন, আমরা কি পাওয়ার জন্য তো আছি, সেখানে বঞ্চিত কি লাভ্যাংশ পেয়েছি সেই বিচার আমি করবো না, আর সেটা আমাদের প্রতি মাথা দিয়ে আছে। আমাদের পরিবার বনেদি পরিবার, এটা তো অনেক বনেদি পরিবার আছে, এবং সেক্ষেত্রে আমাদের পরিবার আমি আপনাকে হিসাব দিয়ে দিয়ে বলে দিতে পারি, প্রায় এগুলা পৌরসভা বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্টের জন্য 1,75 বিস্তীর্ণ জায়গা মিউনিসিপ্যালিটিকে বিনা পয়সায় দান করেছে। যেরকম ধরুন আপনি পটলেখাপাড়ায় যেখানে হাট বসছে, ওটা হচ্ছে 2 একর 64 বিস্তীর্ণ জায়গার উপর। সেখানটায় আমাদের অ্যাকচুয়ালিকে খাস হয়ে গেছে, আমাদের আয়াত এখনও আছে। তো আপনি ভালোভাবেই জানেন, বিএলআর অফিসে যদি আমি বলতাম যে ফন্ডটা আমি নিব, রায়ের হিসাবে আমি প্রেফারেন্স পেতাম, তখন পৌরসভাকে পিছিয়ে চলে যেতে হতো। হাট করাটাই তখন মানে ওখানটায় করাটাই অসম্ভব ব্যাপার, দাঁড়াতো, কোনো রাস্তাঘাট যোগাযোগ নেই। কিন্তু আমরা কিন্তু আমাদের স্বার্থে দেখিনি, সেখানে পৌরসভার পক্ষে আমরা ডিসিশন দিয়েছিলাম। এখানেই তো আমরা 1 কোটি টাকা লস করে গেছি, কিন্তু আমরা তো কোনোদিন বলতে যাইনি। আপনি চলে যান পিছনে, অপূর্ব ব্যানার্জির ঘরের পিছনে যে রাস্তাটা ঢালাই হয়েছে, সেখানে 3 ডিসমিল জায়গায় নির্ধারণ করেছে। আপনি চলে যান পাটনা অবস্থিত আইসিডিএস কৃষ্ণদাস মাইতি স্মৃতি আইসিডিএস 3 ডিসমিল জায়গা, সেখানে আমার কাকিমা পাগল মাইতি 1.5 ডিসমিল, আমার বাবা ওঙ্কার 1.5 ডিসমিল দান করেছে। মিলন মন্দির 12 ডিসমিল জায়গা দান করেছে। এটা কথা আমি জাস্ট উদাহরণ দিলাম এই জন্য। আপনি বললেন না যে বঞ্চিত হয়েছি নিয়ে, বঞ্চিত হওয়া লাভ করার জন্য তো রাজনীতিতে আমরা আসি, আমরা এসছি। সম্মানটা কি পেলেন না? না, এটা বলতে পারেন যে তৃণমূলের কিছু অংশের কাছ থেকে আমরা সম্মান ভালো পাইনি। কারণ আমাকে যখন সর্বনায়ক এখানে টাউন সভাপতি ছিলেন, আমি 2 বারের কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, ওখানে আমাকে টাউন কমিটিতেই রাখা হয়নি। এবং ভবানীপুর স্কুলে যতদূর সম্ভব 75 বছর কি 100 বছর ভর্তি হবে, আমি কি এই মুহূর্তে মনে করতে পারছি না, সুরেন্দ্রবাবু ঘুরে এসেছিলেন, এবং সেখানটায় ওনাকে ডেকে একদম প্র্যাকটিক্যালি নেতাদের সামনে বলেছিলেন যে কৃষ্ণ আমার ডাক না, বা বিশ্বদিনের দিকে আপনি রাখেন নিলেন, বিশ্বদিনের দিকে আপনি ইমিডিয়েট কমিটিতে রাখবেন। হ্যাঁ হ্যাঁ রাখবেন, কিন্তু যতদিন আমি তৃণমূলে ছিলাম আমাকে ওই কমিটিতে রাখা হয়নি। সেক্ষেত্রে বিষ্ণুবাবু 1 নম্বর ওয়ার্ড সংখ্যালঘুদের ভোটার আছে, সেক্ষেত্রে কি ওই ভোটটা কি কিছুটা কি আসবে না? হ্যাঁ আসবে। এবং সংখ্যালঘুদের ভোট আছে, সংখ্যালঘু আমাদের ভোটার প্রায় 2400 আর সংখ্যালঘুদের ভোটার সেটা 350 মতো। তো কিছু তো এতদিন যখন রাজনীতি করেছি, কিছু তো সংখ্যালঘুদের উপকারও করেছি, বিপদে দাঁড়িয়েছি। কেউ বলতে পারবে না যে বিপদে পড়ে আমাদের ফ্যামিলির কাছে এসছে, অথচ আমরা মুখ ঘুরিয়ে নিয়েছি। তো আশা করবো অ্যাপার্ট ফ্রম পলিটিক্স যেভাবে ভুল বোঝানো হচ্ছে, যারা বিজেপি যেন একটা হিন্দু প্রধান দল, এখানটায় সংখ্যালঘুদের মুসলিম, খ্রিস্টান, সনাতন এদের তো পাত্র দেওয়া হচ্ছে না। কিন্তু এটা যে কত ভুল ধারণা, সেই চিন্তাধারাটা আমরা অন্তত আমি এগুলা 1 নম্বর ওয়ার্ডের সংখ্যালঘুদের মাঝখানে একটা চিন্তার জায়গায় এনে দিয়েছি। চিন্তা ভাবনা উনি করবেন, ওনারা করবেন, আমার মনে হয় সেই চিন্তা ভাবনাটা পজিটিভ হবে, বেশ কিছু ভোট আমরা পাবো। মানে মূলত কারণটা হচ্ছে যে সংখ্যালঘুদের যে বার্তা দেওয়া তৃণমূলের, যে বিজেপি করলে সংখ্যালঘুদের নেওয়া হবে না, এটা তো ভুল কথা, কথাটা তো ভুল। এটা তো একটা মানে অন্যভাবে কথাটাকে প্রডিউস করে এই জিনিসটা আনা হচ্ছে। এই জিনিসটা যে ভুল বার্তা, তাহলে বলুন আমরা কেন পাটনা বস্তিতে জায়গা দান করে সেখানে আইসিডিএস করতে যাবো? আমাদের কোনো দরকার ছিল না। আমরা সবাই মিলে মিশে সব জায়গায় ডেভেলপমেন্টটা হোক, এটা ভেবেই তো গেছি। আপনি বলুন পাটনা বস্তির অবস্থা আজকে, আপনি কাউন্সিলর হওয়ার আগে কী ছিল, এখন কী আছে?
পুরোটাই পিচ রাস্তা। এবারে শুনুন, রাস্তা পিচ করা হয়েছে, মোটরসাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে, একটু একটু ভাববে, আবার রিপেয়ারিং হবে। আর ভিতরেরটা টোটালটা ঢালাই, সেটা আপনি গাড়ি দেখতে পাবেন। সাইডে ড্রেন আছে, কবরস্থান যাওয়া আলাদা রাস্তা করে দেওয়া হয়েছে, মসজিদের কাছে ট্যাপ বসানো হয়েছে। টোটালটাই সুবিধি বাবু বাড়ি পর্যন্ত, এই বিধানবাবুর বাড়ি পর্যন্ত শেষ দিয়ে টোটাল রাস্তাটাই ঢালাই। তো আমার তো মনে হয় যে এক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কারো কোনো খুব খারাপ কথা নয়। এই একটা বাজে রিউমার ছড়িয়ে ওরা যদি রিউমারটাকেই বিশ্বাস করে, তাহলে আমাদের কিছু করার নেই, সেটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমরা এইভাবে নিচ্ছি না ব্যাপারটাকে। 21শে বিধানসভাতে আপনি যেরকম ইয়াং জেনারেশন থেকে উঠে এসছেন, আমার ইয়াং জেনারেশনের প্রার্থী অরূপ দাস হচ্ছে। সেক্ষেত্রে তৃণমূলের একজন শিক্ষক নেতা, তিনি আবার তৃণমূলের প্রার্থী হচ্ছে। সেক্ষেত্রে মানুষের কাছে কী বার্তা দেবেন আপনারা? দেখুন, আপনি কি বলতে চাইছেন যে শিক্ষক বলে তার কি অন্য কোনো মানে সেটা কি অন্য কোনো কোয়ালিফিকেশান? তৃণমূল যদি এই 8 বছরে 8টা এসএসসি করতো, 8টা টেট করাতে পারতো, 8টা পিএসসি করতো, অনেক শিক্ষকই হতো। আজকে যে অরূপ দাস কিছু করে না, সরি সামান্য ব্যবসা করে, সেও তো টিচার হতে পারতো। তো আমার মনে হয় না কে টিচার কে ব্যবসায়ী, এটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। মানুষের মনটা আমি কতটা জনসাধারণকে দিতে পারবো, কতটা জনসাধারণকে মানে আমার শরীরটা থেকে মানে আগাম অসুস্থ থেকে দিতে হবে, যতটা দেওয়া যায় ততটা আমাদের দিতে হবে। এবং এক্ষেত্রে আমি বরং বলবো যে একটা 29 বছরের ইয়ং ছেলে একজন 52 বছরের শিক্ষক হচ্ছে। এবার উনি শুধু শিক্ষক নয়, যে হেডমাস্টার হয়েছে, কিছুদিন আগে ডিপিএসসি চেয়ারম্যান হয়েছে, তারপরে আবার এমএলএ টিকিট পেয়েছেন। যদি দিতে, কোন জিনিসটা আগে দেখবেন? কোন জিনিসটা আগে দেখবেন? আগে স্কুলটা দেখবেন, না প্রাইমারি বোর্ডটা দেখবেন, না এটাটাকে দেখবেন? তো আমাদের অরূপ দাস 29 বছর বয়সের ইয়ং এনার্জেটিক একটা ছেলে, শুধু রাজনীতি নিয়েই পড়ে থাকে, অন্য কোনো পদে নেই। ও অনেক ভালোভাবে এগোতে পারবে। সেক্ষেত্রে বুঝে দেবো যে এগরার মানুষ এই ইয়াং জেনারেশনের যদি বিধায়ককে পান, তাতে কি অনেক সুবিধা হবে? অবশ্যই ইয়ং জেনারেশন পেলেই যে সুবিধা হবে সেটা আমি বলতে পারছি না, তবে অরূপ দাসের ক্ষেত্রে এইটুকু বলতে পারি, আমি যেহেতু তার সঙ্গে পরিচিত, বা আজকে নয় অনেকদিন আগে থেকে, বা ভোটের পর থেকেও যেভাবে মিশছি, অরূপ দাসের ক্ষেত্রে এইটুকু বলতে পারি, এগুলোর মানুষ অন্য যে কোনো প্রার্থী হচ্ছে যে এবারে যারা যারা দাঁড়িয়েছেন, অরূপ দাস হচ্ছে ফিটেস্ট। সেক্ষেত্রে নব্য বিজেপি এবং আদি বিজেপি এর মধ্যে এগুলো হচ্ছে তৃণমূলের নোংরা রাজনীতি। আমি এবারে কোনো উত্তর দিব না, কারণ আপনি যেভাবে যেটা বললেন আদি রাজনীতি, নব্য আর আদি, আমি তাহলে হিসাব মতো নব্য। সেক্ষেত্রে আমাকে এইবারের সহপ্রমুখ করা হয়েছে, 1 মাস সুযোগ দিয়ে। জেলা কর্মীকে কোথায় রাখা হয়েছে আপনি দেখেছেন। তাহলে যদি আদিরাই চালায়, তাহলে সেখানটায় তো আমরা আসতে যেতে হবে। আবার আমার সঙ্গে অনেকেই ঢুকেছে, আদিরা অরূপ চক্রবর্তী যথেষ্ট ভদ্র, তাকে আমরা সম্মান করি, উনিও আমাদের দক্ষিণ সেবা করেন। এক্ষেত্রে আদি নব্যের তত্ত্বে এগুলাতে কোনো প্রবলেম নেই। অন্য সেক্ষেত্রে কি শুভেন্দুবাবুর অনুগামী আপনি এবং আপনার পরিবার শুভেন্দুবাবুর খুব ঘনিষ্ঠ বলেই কিন্তু আপনি এত না 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 এইভাবে, কারণ শুভেন্দুবাবু একটা কথা পরিষ্কার বলে দিয়েছে যে উনিও ভালোবেসে বিজেপিতে গেছেন, এবং তার হচ্ছে ইস্পাত 205, যেটা অমিত শাহ স্লোগান তুলেছেন, ওটা উনি তো বলেই দিয়েছেন, আমাকে টিকিট না দিলেও আমি আমার জীবন পাত করে দেবো, আমাকে বাংলাকে বাঁচাতে গেলে এখানটায় বিজেপিতে আনতে হবে। এবার শুভেন্দুবাবু 19শে ডিসেম্বর জয়েন করেছেন, আমি জয়েন করেছি 5ই ডিসেম্বর। শুভেন্দুবাবুর সঙ্গে মৌখিক কথাবার্তা হয়েছে, দাদা ভাইয়ের মতো রিলেশন। সেক্ষেত্রে উনি আমাকে কোনো পার্টিতে যেতে পারেন, উনি বলেছেন যদি তুমি তৃণমূল করে স্যাটিসফাইড না হও, তাহলে তোমার পছন্দ মতো পার্টিতে যাও। তিনি বলেনি যে বিজেপিতে আসছে। এবার ওটা পুরোপুরি আমার পার্সোনাল ডিসিশন। এখানে শুভেন্দুবাবু যে কোনো জেতার পক্ষে কতটা আশা করি? 150%, 150% দিচ্ছি। এবং যতদূর সম্ভব আগের বারে পৌরসভাতে 3000 সামথিং লিড ছিল, এটা 5000-এর উপর দেওয়া হবে। সেক্ষেত্রে সার্বিক যদি বিধানসভাতে ধরা যায়, আমরা মোটামুটি আমি একটা কথা বলি, মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি 1 আর 14 দায়িত্বে আছি। 1 আর 14 বাইরে খুব একটা যাইনি, তবে যোগাযোগটা তো আছে বিভিন্ন জায়গায়।
বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত রিপোর্ট এসছে বা জেলা কমিটির মিটিংগুলোতে যে যা দেখছি, আমরা কমপক্ষে 20,000, খুব ভালো হলে তো 50,000-এর কাছাকাছি চলে যাওয়া উচিত।